তো মুভি শুরু হয় এক ভয়ঙ্কর অতীত দেখিয়ে, যেখানে ইনবাইয়ের স্ত্রী ও ছোট্ট মেয়েটাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। আর এই নির্মম ঘটনা ইনবাইয়ের চোখের সামনে ঘটে। ফলে সেই দিন থেকে ইনবাই তার স্ত্রী সন্তানের প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। তবে কারা ইনবাইয়ের এত বড় ক্ষতি করল? কেন ছোট্ট মেয়েটাকেও রেহাই দিল না? এই প্রশ্নের উত্তর আমরা সামনেই জানতে পারব। পরের দৃশ্যে আমাদের কংকে দেখানো হয়। কং ছিল একজন ড্রাগ সাপ্লায়ার। এছাড়া আশপাশের এলাকায় তার ভয়ঙ্কর প্রভাব রয়েছে। হঠাৎ কংয়ের কাছে ইনবাইয়ের ফোন আসে। ইনবাই জানতে চায়, তুই আমার স্ত্রী সন্তানকে কেন মেরেছিস? এটা শুনে কং ঘাবড়ে যায়। আশেপাশে ভালো করে দেখলে সে লক্ষ্য করে ইনবাই তার থেকে খুব বেশি দূরে নয়, সামনেই বসে রয়েছে। তখন কং ইনবাইকে বলে, তুই যদি এর উত্তর জানতে চাস তাহলে আমার পিছে আয়। এটা বলে কং এনবাইকে তার ওয়্যারহাউসে নিয়ে আসে। এখানকার প্রতিটা লোকই তার নিজস্ব ছিল। সে তার লোকদের এনবাইকে মেরে ফেলতে বলে। তবে এনবাই কোনো সাধারণ ব্যক্তি ছিল না। সে একাই কংয়ের প্রতিটা লোককে মেরে ঘায়েল করে ফেলে। সবার শেষে কংকে ধরে তাকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে ফেলে। তবে এনবাই এখানে জানতে পারে কংয়ের মূল টার্গেট ছিল তার স্ত্রী। তাকে বা তার সন্তানকে মারার কোনো ইচ্ছা তাদের ছিল না। আর এই কাজের কন্ট্রাক্ট তাদেরকে হি গ্রুপের চেয়ারম্যান ইং হাও দিয়েছিল। কং নিজে বাঁচতে ইং হাওকে কোথায় পাওয়া যাবে বলে দেয়। ইং হাও প্রতিদিন তার মেয়েকে আনতে স্কুলে যায়, এমনকি কোন স্কুলে যায়, কোন সময়ে যায় তাও বলে দেয়। এর পরের দৃশ্যে আমরা ইং হাওয়ের মেয়ে টিং টিংকে দেখি, যাকে দেখে মনে হচ্ছিল সে কারো সাথে লড়াই করে এসেছে। এখানে এমবাইকে দেখা যায় সে ইং হাওকে মারার জন্য প্রস্তুত ছিল। তবে কোনো কারণে ইং হাওয়াজ নিজে না এসে তার জায়গায় সিকিউরিটি হেড জিংহুকে পাঠায়। ফলে এনবাইয়ের মিশন ব্যর্থ হয়। তবে সে যেটা করে, কৌশলে টিংটিংয়ের স্কুল ব্যাগে একটি ট্র্যাকিং ডিভাইস রেখে দেয়, যেটা জিংহু বা টিংটিং কেউই বুঝতে পারে না। এর পরের দৃশ্যে আমরা ইং হাওকে দেখতে পাই। প্রথমেই আমাদের কাছে একটা বিষয় পরিষ্কার করা হয়, টিংটিং তার বাবা ইং হাওকে খুব একটা রেসপেক্ট করে না। কারণ ইং হাও তার বিজনেস ছাড়া বাইরে আর কিছুই চিন্তা করে না। এমনকি বিজনেসের কারণে সে তার মেয়েকেও ঠিকমতো সময় দেয় না। ফলে বাপ বেটির সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এর উপর টিংটিংয়ের মা অনেক আগে মারা গিয়েছিল। এই সমস্ত কারণে টিংটিং নিজেকে খুব একা মনে করত। ফলে আজ তার বাবার সাথে লড়াই হয়ে যায়। তখন ইং হাওয়ের উপলব্ধি হয় তাকে তার মেয়েকে সময় দেওয়া দরকার। তাই সে তার মেয়েকে খুশি করার জন্য তার অ্যাসিস্ট্যান্ট পিং লুকে বলে, আগামীকালের সকল অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করো এবং গ্রামের বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটো। এটা আবার ইনবাই টিংটিংয়ের ব্যাগে রাখা ট্র্যাকিং ডিভাইসের মাধ্যমে শুনে ফেলে। তাই সে এই সুযোগ হাতছাড়া করতে চায় না। ইং হাওকে মারার জন্য প্ল্যানিং শুরু করে। পরের দিন যথাযথভাবে ইং হাও তার মেয়েকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তারা যেই রোড দিয়ে যাচ্ছিল সেই রোডের এক অংশে এনবাই আগে থেকেই বোম সেট করে ইং হাওয়ের আসার অপেক্ষা করছিল। কিন্তু দেখা যায় মাঝপথে তাই লং তার দলবল নিয়ে ইং হাওয়ের গাড়ি বহরে হামলা করে। তাই লংয়ের পরিচয় বলতে গেলে সেই ছিল ড্রাগ কার্টেল কেলে গ্যাংয়ের সদস্য। সে কতটা ভয়ানক এটা তোমরা সামনে দেখতে পাবে। তাইলং এখান থেকে খুব সহজেই ইং হাওকে তুলে নিয়ে যায়। ইং হাওয়ের সিকিউরিটি টিম পুরোপুরি ব্যর্থ হয়। তাইলংয়ের লোকেরা টিং টিংকেও নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে জিংহু তার গার্ডদের নিয়ে টিং টিংকে সেভ করে। পরে জিংহু টিং টিংকে তার গার্ডদের কাছে রেখে ইং হাওকে বাঁচাতে ছুটে যায়। অনেক কষ্টে সে কন্টেইনারে উঠতে সক্ষম হয়। তবে এখানে তাকে আনায়ার মুখোমুখি হতে হয়। আনায়া ছিল খুবই মারমুখী এক লেডি। সেই মেয়ে হলেও জিংহুর উপর অনেক ভারী পড়ে। এমনকি এক পর্যায়ে আনায়া জিংহুকে গাড়ি থেকে ফেলে দেয়। অন্যদিকে তাইলংয়ের লোকেরা টিং টিংকে ধরেই ফেলবে, তখনই এনবাই চলে আসে। পরিস্থিতি দেখে সে বুঝতে পারে তার প্ল্যান এবারও নষ্ট হয়ে গেছে। তবে টিং টিংয়ের অবস্থা দেখে ইচ্ছা না থাকলেও সে টিং টিংকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। যদিও তাইলংয়ের লোকেরা তার পিছু ছাড়ে না। তখন এনবাই তার সেট করা বোমটি ব্লাস্ট করে দেয়। ব্লাস্টের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে তাদের পিছু করা গাড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এমন বিস্ফোরণ দেখে টিং টিং ও জিংহু আতঙ্কিত হয়ে পড়ে। এর পরের দৃশ্যে আমরা ড্রাগ কার্টেল কেলেকে দেখি। দেখা যায় কেলে একজন কংগ্রেসম্যানের সামনেই তার স্ত্রী সন্তানকে মেরে ফেলে। এমনকি শেষে কংগ্রেসম্যানকেও হত্যা করে। আর এটা করার কারণ হলো এই কংগ্রেসম্যান এক টক শোতে কেলের বিরুদ্ধে কথা বলেছিল। বুঝতেই পারছো কেলে কতটা হিংস্র প্রকৃতির মানুষ।
যাই হোক, এরপর এখানে ইং হাওকে আনা হয়। ইং হাওকে এভাবে তুলে আনার কারণ হলো পুরো দেশে একমাত্র হি গ্রুপের পণ্য ইন্সপেকশন ছাড়া বাইরে যেতে পারে। তাই কেলে চায় ইং হাও তার পার্টনার হোক, সে যাতে তার ড্রাগের ব্যবসা আরও বড় করতে পারে। কিন্তু ইং হাও সাফ জানিয়ে দেয়, তুই যদি আমায় মেরেও ফেলিস তবু আমি এই প্রস্তাবে রাজি হব না। কেলে বলে, তোকে মেরে আমার লাভ নেই, তুই জীবিত থাকলে আমার লাভ বেশি, তবে রাজি না হলে তোর মেয়ের জন্য ভালো হবে না। ইংহাও কেলেকে সাবধান করে, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমি তোকে ছাড়ব না। যদিও কেলে এখানে ইংহাওকে আটকে রাখে। অন্যদিকে এনবাই টিংটিংকে তার গোপন জায়গায় নিয়ে আসে। টিংটিং এনবাইকে ভালো করে দেখলে বুঝতে পারে সে এনবাইকে এর আগে কোথাও দেখেছে। তখন তার মনে পড়ে সে তাকে নিউজে দেখেছিল, যেখানে বলা হয়েছিল এনবাই কারাগার থেকে পালিয়েছে, পুলিশ তাকে খুঁজতেছে। টিংটিং বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি তোমার স্ত্রী সন্তানকে খুন করেছ, যার দায় তোমার সাজা হয়েছে। এটা শুনে এনবাই রেগে বলে, আমার স্ত্রী সন্তানকে তোমার বাবা মেরেছে। টিংটিং এটা বিশ্বাস করে না। এনবাই রেগেছিল, সে টিংটিংকে এখান থেকে চলে যেতে বলে। তখন টিংটিং এনবাইকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য। এরপর সে এখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে জিংহু পিংলুকে সবকিছু জানালে পিংলু জিংহুর উপর রেগে যায়। সে বলে, তোমার দায়িত্ব ছিল ইংহাওকে প্রোটেক্ট করা, তাহলে সবাই মারা গেল, অথচ তুমি একা কিভাবে বেঁচে গেলে? পিংলুর জিংহুর উপর সন্দেহ হয়। তবে জিংহু বলে, এত বেশি বুঝো না, আমি তাদের হারিয়েছি, এখন দরকার হলে নিজের জীবন দিয়ে হলেও স্যারকে আমি উদ্ধার করব। তুমি শুধু টিংটিং যোগাযোগ করলে আমাকে জানিও। এটা বলে ফোন কেটে দেয়। এর কিছুক্ষণ পরেই টিংটিং টেলিফোন বুথ থেকে পিংলুকে ফোন করে, তবে সে বলতে পারে না ঠিক কোথায় আছে। পিংলু বলে, সমস্যা নেই, আমি তোমাদের খুঁজে বের করব, তুমি শুধু যেখানে আছো লুকিয়ে থাকো, এই মুহূর্তে কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। টিংটিং জানতে চায়, জিংহুকেও না? পিংলু উত্তর দেয়, তোমরা যেই রোড দিয়ে যাচ্ছিলে সেটা শুধু জিংহু জানত, এর বাইরে আমি এখন কিছু বলতে পারছি না, তুমি ওখানেই থাকো, আমি আসছি। এর কিছুক্ষণ পরেই টিংটিং লক্ষ্য করে এই রোড দিয়ে একটি পুলিশের গাড়ি যাচ্ছে। তখন সে পুলিশের কাছে সাহায্য চায়। অফিসার যখন বুঝতে পারে এ তো ইংহাওয়ের মেয়ে, তখন অফিসার আন্তরিক হয়ে বলে, তুমি শান্ত হও, ভয়ের কিছু নেই, তুমি এখন নিরাপদ। টিংটিং গাড়িতে উঠে বসে। তখনই এই রোডে টহল পুলিশ আসে এবং সে টিংটিংকে দেখেই চিনে ফেলে। অফিসার টহল পুলিশকে বলে, তুমি তোমার কাজ করো, আমি ওকে হেডকোয়ার্টারে নিয়ে যাচ্ছি। তবে টহল পুলিশ যাওয়ার সময় অফিসার পিছন থেকে তাকে শুট করে মেরে ফেলে। এটা দেখে টিংটিং পালানোর চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। অফিসার তাকে ধরে ফেলে। তখন এখানে এনবাই চলে আসে। এনবাই তাকে উঠাম পিটুনি দিলে তারা অফিসারের কাছ থেকে জানতে পারে ব্ল্যাক মার্কেটে টিংটিংয়ের বিনিময়ে 10 কোটি টাকা পুরস্কার রাখা হয়েছে। ফলে বহু কিলার টিংটিংকে খুঁজতেছে, যে টিংটিংকে ব্ল্যাক গ্যাংয়ের হাতে তুলে নেবে সে 10 কোটি টাকা পাবে। এনবাই এখানে অফিসারকে মেরে অচেতন করে ফেলে এবং টিংটিংকে নিয়ে আবারও তার গোপন জায়গায় ফিরে আসে। টিংটিং এবার ভীষণ ভয় পেয়ে যায়। সে এনবাইয়ের কাছে জানতে চায়, তুমি কিভাবে বুঝলে আমি ওখানে ছিলাম? তখন এনবাই ব্যাগের ভেতর থেকে তার ট্র্যাকার ডিভাইসটি বের করে তাকে দেখায়। টিংটিং বলে, এর মানে তুমি শুরু থেকেই আমার ওপর নজর রাখছিলে? এনবাই উত্তরে কিছু বলে না, তবে টিংটিং ভীষণ চিন্তায় পড়ে যায়। এখন সে কারো উপরই বিশ্বাস করতে পারছে না। পিংলু এবং জিংহু এদের উপরও তার সন্দেহ যায়। সে এনবাইয়ের কাছে তার বাবাকে খুঁজতে সাহায্য চায়। এনবাই বলে, তুমি বুঝতে পারছো তুমি আমায় কি বলছো? আমি তোমার বাবাকে পেলে মেরে ফেলব। টিংটিং উত্তরে বলে, না, আমি বিশ্বাস করি আমার বাবা তোমার পরিবারকে হত্যা করেননি, কারণ আমার বাবা ড্রাগ ঘৃণা করেন। ড্রাগের কারণেই আমার মা মারা গিয়েছিল। তাই আমার মনে হয় যারা আমার বাবাকে অপহরণ করেছে তারাই তোমার পরিবারের আসল অপরাধী। সুতরাং তুমি আমায় সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব। আর যখন আমার বাবাকে পাওয়া যাবে তখনই সত্যটা সামনে আসবে। যদিও এনবাই এতে হ্যাঁ বা না কিছুই বলে না। এদিকে জিংহু টিংটিংকে খুঁজতে সেই টেলিফোন বুথের কাছে আসে, কিন্তু সে এখানে পুলিশ অফিসারটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। কেউ তাকে গুলি করে হত্যা করেছে। কিন্তু আমরা তো দেখেছিলাম এনবাই তাকে শুধু বেহুশ করেছিল, তাহলে অফিসারকে মারল কে? জিংহু পিংলুকে ফোন করে সাবধান করে, এখানে এসে লাভ নেই, এখানে টিংটিং নেই, বরং এখানে দুজন পুলিশ অফিসারের মৃতদেহ পড়ে রয়েছে। এদিকে এনবাই এবং টিংটিং একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। টিংটিং তাকে জানায়, আমি কিছুদিন আগে পিংলু আর আমার বাবার মধ্যেকার কথা শুনেছিলাম।
আমার বাবা ৩ বছর আগে তার কোম্পানি থেকে কিছু লোককে বের করে দিয়েছিলেন, কারণ তারা কোম্পানির মাধ্যমে ড্রাগ সাপ্লাই করত। আমি আরও জানতে পেরেছি ওই লোকগুলো জেল থেকে বের হওয়ার পর টাকার বিনিময়ে যে কোনো কাজ করার একটি গ্রুপ তৈরি করেছে। তাই আগে ওদের খুঁজে বের করতে হবে। টিংটিং তার বাবার পুরনো ওয়্যারহাউসে আসে, কারণ ওই লোকগুলো এখানেই কাজ করত। এখান থেকে তারা জানতে পারে সেই লোকগুলোর মধ্যে হাইজু নামের একজন বর্তমানে ড্রাগ ডিলার এবং টাকার বিনিময়ে মানুষ হত্যার কন্ট্র্যাক্ট নিয়ে থাকে। তবে এই ম্যানেজার তাদেরকে সাবধান করে, কারণ হাইজুর এলাকা পুরোপুরি তার নিয়ন্ত্রণাধীন। সেখানে প্রবেশ করা সহজ, কিন্তু হাইজুর অনুমতি ছাড়া বের হওয়া অসম্ভব। তবুও দেখা যায় তারা সেই এলাকায় আসে। টিংটিং বলে, আমি প্রথমে যাই, নয়তো তারা অ্যালার্ট হয়ে যাবে। এনবাই বাধা দিয়ে বলে, না, এটা খুব রিস্কি হবে। টিংটিং বলে, আমি ট্র্যাকার ব্যাগে রাখছি, কোনো সমস্যা হলে তুমি আমাকে বাঁচাবে। এনবাই বলে, ঠিক আছে, সাবধানে থেকো। এরপর টিংটিং এই টাকলা গার্ডকে বলে, আমি একজনকে মারার কন্ট্রাক্ট দেব, আমাকে তোমার বসের কাছে নিয়ে যাও। টাকলা তাকে দেখে হেসে বলে, ব্যাটা, রাস্তা ভুল করে এখানে এসেছ, যাও, বাসায় যাও। তখন টিংটিং টাকলাকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বসে। টাকলা রেগে আগুন হয়ে যায়। টিংটিং বলে, আমি ইংহাওয়ের মেয়ে, আমাকে তোমাদের বসের কাছে নিয়ে যাও, আমার ওপর 10 কোটি টাকা পুরস্কার আছে। টাকলা যখন বুঝতে পারে টিংটিং সত্য বলছে, তখন সে তাকে হাইজুর কাছে নিয়ে যায়। তবে ভেতরে ঢোকার আগে টাকলা টিংটিংয়ের ব্যাগ নিয়ে নেয়, ফলে টিংটিং প্রচণ্ড ঘাবড়ে যায়। তবে সে হাইজুকে বুঝতে দেয় না, বরং সে হাইজুকে বলে, আমি তোমাকে 20 কোটি টাকা দেব যদি তুমি আমার বাবাকে খুঁজে বের করো। কিন্তু হাইজু ছিল 1 নম্বরের বি ক্লাস লোক। সে টিংটিংয়ের ছবি তুলে ব্ল্যাক মার্কেটে ছেড়ে দেয়, যেন কেলে তার সাথে যোগাযোগ করে। হাইজু বলে, তোমার বাবাকে কেলে কিডন্যাপ করেছে। কেলে হলো ড্র্যাগের জগতে অনেক বড় প্লেয়ার, তাই আমার মাথা খারাপ হয় নাই যে আমি 20 কোটির জন্য কেলের সাথে ঝামেলা করতে যাব। তার চেয়ে ভালো আমি তোমাকে দিয়ে তোমার পরিবারের কাছ থেকে আরও বেশি টাকা আদায় করব, তারপর তোমাকে কেলের কাছে দিয়ে সেখান থেকেও টাকা নেব। তুমি আমার কাছে এখন একটা এটিএম মেশিনের মতো, তাই এই সুযোগ আমি হাতছাড়া করব না। টিংটিং ঘাবড়ে যায়, হাতের কাছে যা পায় তাই দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এতে হাইজু রেগে টিংটিংয়ের হাত কেটে ফেলতে চায়, তবে এনবাই সময় মতো চলে আসে। সে টিংটিংকে সেভ করে। পরে হাইজুর কাছ থেকে পাপায়াজি ঠিকানা পায়, যে কিনা কেলের ডান হাত ছিল। তবে এখন বড় সমস্যা হল এই এলাকা থেকে তারা কিভাবে বের হবে, কারণ এই পুরো এলাকার লোকেরা হাইজুর জন্য যে কাউকে মেরে ফেলতে পারে। এনবাই যেদিকেই যায় সেদিকেই হাইজুর লোকেরা তাদের ঘিরে ধরে। এক পর্যায়ে তারা আটকে যায়। লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক তখনই হাজির হয় আনায়া। আনায়া এমনিতেই সাইকো ছিল। সে তার সামনে যাকে পায় তাকেই মেরে ফেলে। তারই ভয়ঙ্কর কাণ্ড দেখে হাইজুর লোকেরা পালিয়ে যায়। এরপর এনবাই আর আনায়ার মধ্যে লড়াই শুরু হয়। এখানে কেউ কারো থেকে কম ছিল না। তবে অনেক কষ্টে এনবাই আনায়াকে বেহুশ করতে সক্ষম হয়। এদিকে পালানোর সময় হাইজুর লোকেরা টিংটিংকে ধরে ফেলে। তখন এখানে জিংহু টিংটিংকে বাঁচায়। তবে টিংটিং জিংহুকে দেখে অন্যদিকে দৌড়াতে থাকে। জিংহু তার পিছে দৌড়ায়। পরে তাকে ধরে বলে, তোমার কি হয়েছে? আমাকে দেখে পালাচ্ছ কেন? টিংটিং কিছু বলার আগেই এনবাই চলে আসে। এখানে জিংহু ও এনবাইয়ের মধ্যে তীব্র লড়াই হয়। এক পর্যায়ে এনবাই জিংহুকে শ্যুট করতেই যাবে, তখন টিংটিং তাকে থামায়। টিংটিং না থামালে এনবাই জিংহুকে মেরে ফেলত। এনবাই টিংটিংকে নিয়ে এখান থেকে চলে যায়। তবে জিংহু কিছুই বুঝতে পারে না। তার কাছে পুরো বিষয়টা খুব অদ্ভুত লাগে। টিংটিং কেন তার থেকে পালাচ্ছে? আর সে একজন জেল পলাতক আসামির সাথেই বা কি করছে? এদিকে এনবাই বেশি দূর যেতে পারে না, কারণ আনায়ার সাথে লড়াইয়ের সময় সে গুরুতর আহত হয়। ফলে সে যে কোনো সময় বেহুশ হয়ে যাবে। তবে সে টিংটিংকে হাসপাতালে যেতে বারণ করে। এতে করে তারা পুলিশি ঝামেলায় পড়ে যাবে। টিংটিং যেটা করে, সে তাকে নিয়ে ভেটেরিনারি ক্লিনিকে আসে। তবে ডাক্তার এনবাইয়ের অবস্থা দেখে ট্রিটমেন্ট করতে রাজি হয় না। তখন টিংটিং ডাক্তারকে গান পয়েন্টে নেয় এবং তাকে এনবাইয়ের ট্রিটমেন্ট করতে বাধ্য করে। প্রাথমিকভাবে ডাক্তার ক্ষতস্থান সেলাই করে দেয়, ফলে আর ব্লাড লস হয় না। পরে এনবাই ডাক্তারের কাছে ওল্ড জিয়াতি হোটেলের ঠিকানা জানতে চায়।
ডাক্তার তাকে জানায় এই হোটেলটি একটু সামনে গেলেই পেয়ে যাবে। যাওয়ার আগে টিংটিং ডাক্তারকে শাসিয়ে যায় সে যেন তাদের ব্যাপারে কাউকে কিছু না বলে, তবে তারা তার পারিশ্রমিকের টাকা দিয়ে যায়। এরপর তারা সেই জিয়াতি হোটেলে আসে, এখানে একটি রুম নেয়। তখন দেখা যায় তারা কাউন্টার থেকে ওপরে উঠলেই কাউন্টারের মেয়েটা পাপাইয়াজিকে ফোন করে বলে আপনার শিকার চলে এসেছে। মূলত পাপাইয়াজি ছিল কেলের একান্ত বিশ্বস্ত সহকারী। যদিও এটা জেনে শুনেই ইনবাই এখানে এসেছে যাতে সে কেলের কাছে পৌঁছাতে পারে। হয়ও ঠিক তেমনটাই। কিছুক্ষণ পরেই পাপাইয়াজি ২০-৩০ জন লোক নিয়ে হোটেলে প্রবেশ করে এবং সোজা এনবাইয়ের রুমের সামনে চলে আসে। তবে এনবাইও প্রস্তুত ছিল। এখানে এনবাই একাই সবার সাথে লড়াই করে এবং একে একে প্রত্যেককে ঘায়েল করে ফেলে। এরপর পাপাইয়াজির কাছ থেকে কেলের এক্স্যাক্ট লোকেশন জেনে নেয়। তবে তারা এখান থেকে বের হওয়ার সময় আবারও আনায়া চলে আসে। এনবাইয়ের লড়াই করার মতো আর শক্তি ছিল না, সে রীতিমতো ক্লান্ত। এই সুযোগে আনায়া তাকে মেরেই ফেলবে। ঠিক তখনই পিছন থেকে জিংহু আনায়াকে শ্যুট করে, ফলে একটুর জন্য এনবাই বেঁচে যায়। তবে সে এখানে সেন্স হারিয়ে ফেলে। পরে যখন তার জ্ঞান ফিরে আসে, সে নিজেকে জিংহুর সেফ হাউসে দেখতে পায়। তখন সে কিছু না বুঝে শুনেই জিংহুর ওপর চড়াও হয়। টিংটিং তাকে থামায়। সে বলে, তুমি কি করছো? ওর কারণেই আমরা এখনও বেঁচে আছি। পরে এনবাই শান্ত হয়, তবে সে জিংহুকে পছন্দ করে না। টিংটিংকে বলে, তোমার বাবাকে খুঁজতে হবে, এখান থেকে চলো। টিংটিং বাধা দিয়ে বলে, এই জায়গা তুমি নিরাপদ। জিংহো বাবাকে খুঁজতেছে। তোমার শারীরিক অবস্থা এখন ভালো না, তোমার বিশ্রামের প্রয়োজন। তবে এনবাই বেরিয়ে যায়। টিংটিং তাকে থামানোর চেষ্টা করে। এনবাই রেলে যায়। সে বলে, তুমি শুরু থেকেই আমায় ব্যবহার করেছ। এখন তোমার আমাকে আর প্রয়োজন নেই, কারণ তুমি তোমার নতুন প্রোটেকশনে গেছ। টিংটিং বলে, তুমি আমাকে ভুল বুঝতেছ, আমার তোমার জন্য চিন্তা হচ্ছে। এনবাই বলে, মিথ্যা কথা, তুমি শুধু তোমার বাবাকে নিয়ে চিন্তা করছ। তোমার বাবাকে পেলে আমি তাকে জীবিত ছাড়ব না। তখন জিংহু শান্ত হয়ে বলে, টিংটিং আমাকে সব বলেছে, তুমি আমাকে সত্যটা বের করার দাও, আমি মূল অপরাধীকে সামনে আনব। এনবাই বলে, আমার ওয়াইফ ই গ্রুপের হয়ে ৮ বছর কাজ করেছে, যার মাসুল তাকে জীবন দিয়ে পরিশোধ করতে হয়েছে। এখানে ফ্ল্যাশব্যাকে সেদিনের ঘটনা দেখানো হয়। এনবাই বুঝতে পারে তার ওয়াইফের সাথে কিছু একটা হয়েছে, তাই সে তার কাছে জানতে চায়, কি হয়েছে? তোমার কোনো সমস্যা থাকলে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। ঠিক তখনই একটি ট্রাক রং সাইড থেকে তাদের গাড়িকে ধাক্কা দেয়, ফলে তাদের গাড়ি সোজা নিচে পড়ে যায়। একই সময় কিছু বন্দুকধারী তাদের উপর হামলা করে। তখন এনবাইয়ের ওয়াইফ একটি পেন ড্রাইভ দিয়ে অনুরোধ করে তাদের কোনো ক্ষতি না করতে, কিন্তু পেন ড্রাইভটি দেওয়ার পরও বন্দুকধারী তার ওয়াইফকে মেরে ফেলে, আর এই গোলাগুলির মধ্যে তার মেয়েও গুলিবিদ্ধ হয়। পরে এনবাই জানতে পারে হি গ্রুপের মাধ্যমে ড্রাগ সাপ্লাই করা হচ্ছিল। এটা তার ওয়াইফ জেনে গিয়েছিল, আর এই জন্যই তার ওয়াইফকে মেরে ফেলা হয়েছে। সব শোনার পর জিংহু বলে, কিন্তু চেয়ারম্যান ইনহাও তো ড্রাগ ঘৃণা করে, সে কোনোভাবেই ড্রাগসের সাথে জড়িত থাকতে পারে না। এনবাই বলে, আমি সব দিক থেকে দেখেছি, সব কিছু ইনহাওর দিকেই ইশারা করে। ওই আমার ওয়াইফকে মেরেছে, সুতরাং ওকে আমি ছাড়ব না। জিংহো কোনোভাবেই তাকে বুঝাতে পারে না। তখন উপায় না থাকায় সে পিছন থেকে এনবাইকে মেরে বেহুশ করে ফেলে। এরপর তাকে বেঁধে বিশ্রাম নেওয়ার জন্য রুমে আটকে রাখে। এর কিছুক্ষণ পরেই এখানে পিংলু আসে। পিংলু টিংটিংকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে টিংটিংকে বাসায় নিয়ে যেতে চায়। টিংটিং বলে, না, আমি বাবাকে উদ্ধার না করে কোথাও যাব না। এছাড়া আমি যতদূর বুঝতে পারছি, বাবার বিশ্বস্ত লোকেদের মধ্যেই কেউ একজন গাদ্দার রয়েছে, যে বাবার থেকে লুকিয়ে আমাদের কোম্পানির মাধ্যমে ড্রাগ সাপ্লাই করছে। ঠিক তখনই বাচা তার আসল রূপে ফিরে আসে। মূলত বাচা কেলের হয়ে কাজ করে। সে এখানে জিংহুকে গান পয়েন্টে ধরে টিংটিং ও পিংলুকে বন্দি করে নিয়ে যায়। অথচ জিংহু এতদিন বাচাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে এসেছে। বাচা জিংহুকে শ্যুট করতেই যাবে, তখন এনবাই চলে আসে। ফলে জিংহু একটুর জন্য জানে বেঁচে যায়। এদিকে কেলে কোনোভাবেই ইংহাওকে সাইন করাতে পারে না। তখন সে টিংটিংকে ইংহাওয়ের সামনে আনে। ফলে ইংহাও বাধ্য হয় এগ্রিমেন্ট সাইন করতে। সাইন করার পর কেলে খুব খুশি হয়। তবে তার খুশি বেশিক্ষণ টেকে না, কারণ তাইলং তার আসল রূপে ফিরে আসে। সে আচমকা কেলের গলায় ঝুঁকিয়ে দেয়। কেলের এই নির্মম মৃত্যু দেখে ইংহাও ঘাবড়ে যায়,
কারণ কেলের জায়গা এখন তাইলং নিয়ে নিয়েছে। ঠিক একই সময় বাহিরে এনবাই ও জিংহু একযোগে হামলা করে। এখানে তুমুল গোলাগুলি শুরু হয়। তবে তারা একে একে কেলের প্রতিটা লোককে মারতে থাকে। জিংহু এনবাইকে টিংটিংকে বাঁচাতে ভেতরে যেতে বলে, আর বাহিরটা সে সামলাতে থাকে। এনবাই ভিতরে প্রবেশ করলে দেখে তাইলং তার জন্য অপেক্ষা করছিল। এখানে তাইলং এনবাইকে একটি বন্দুক দিয়ে বলে, তুই ইংহাওকে মেরে ফেল, নয়তো আমি মেয়েটাকে মেরে ফেলব। তবে এনবাই তাইলংয়ের দিকে বন্দুক তাক করে, যদিও শ্যুট করে না, বরং বন্দুকটি ডিসেম্বল করে তার দিকে ছুড়ে দেয়। দেখা যায় বন্দুকের ভিতরে গুলি ছিল না, যেটা এনবাই বন্দুক হাতে নিতেই বুঝে ফেলেছিল। এখানে তাইলং অ্যানবাইকে তার হয়ে কাজ করার সুযোগ দেয়, তবে অ্যানবাই উল্টো তাকে ওয়ার্নিং দিয়ে বলে, নিজের ভালো চাইলে মেয়েটাকে ছেড়ে দে। তখন তাইলং ইশারা করলে অ্যানবাইয়ের উপর ফায়ারিং শুরু হয়। মুহূর্তেই পুরো জায়গাটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। তাইলংয়ের সাথে অ্যানবাইয়ে তুমুল লড়াই হয়, তবে এক পর্যায়ে অ্যানবাই দুর্বল হয়ে পড়ে, কারণ তাইলং একজন প্রফেশনাল ফাইটার ছিল। অ্যানবাইকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে ফেলে। পরে অ্যানবাইকে জানায়, তোর স্ত্রী সন্তানকে আমার নির্দেশে হত্যা করা হয়েছিল। তবে এটা জানার পরও অ্যানবাইয়ের এখন উঠে দাঁড়ানোর মতো শক্তি ছিল না। যখন তাইলং অ্যানবাইকে মেরেই ফেলবে, ঠিক তখনই জিংহু চলে আসে। তবে তাইলং জিংহুকেও দুর্বল করে ফেলে। তখন দেখা যায় অ্যানবাই আবার উঠে দাঁড়ায় এবং সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে তাইলংকে প্রতিহত করে। অনেক কষ্টে সে তাইলংকে মেরে ফেলতে সক্ষম হয়। পরে দেখা যায় সুযোগ থাকা সত্ত্বেও অ্যানবাই ইংহাওকে মারে না, কারণ সে এখন মূল সত্যটা জেনে গেছে, তার স্ত্রী সন্তানকে কার হুকুমে হত্যা করা হয়েছিল। ইংহাও অ্যানবাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, সে না থাকলে হয়তো এখন পরিস্থিতি অন্যরকম থাকত। টিংটিং যাওয়ার আগে বলে, আমার এখন তোমার মেয়ের প্রতি হিংসা হচ্ছে, কারণ তার তোমার মতো বাবা রয়েছে। পরে সবাই এখান থেকে চলে যায়, তবে অ্যানবাই যায় না। দেখা যায় সে পিংলুর কাছে এসেছে, যাকে এখানে বন্দি করে রাখা হয়েছে। অ্যানবাই তাকে বলে, তুমি ভেবেছে তোমার এই মাসুম চেহারার জন্য তোমায় কেউ সন্দেহ করবে না? তুমি সবাইকে বোকা বানাতে পারবে, তবে তুমি ধরা পড়ে গেছ। মূলত তাইলং পিংলুর হয়ে কাজ করতেছিল, আর এই সব কিছু পিংলুর প্ল্যান ছিল। কিন্তু অ্যানবাই এটা আগেই বুঝে গিয়েছিল, কারণ যখন বাঁচার লোকেরা টিংটিং আর পিংলুকে নিয়ে যাচ্ছিল, তখন সে দূর থেকে লক্ষ্য করে বাঁচার লোকেরা পিংলুকে কিডন্যাপ করছিল না, বরং তারা পিংলুর কথা মতো কাজ করছিল, যেটা অ্যানবাই দূর থেকে দেখে ফেলে। আর হি গ্রুপের মাধ্যমে পিংলুই মূলত ড্রাগস সাপ্লাই করছিল। এটা যখন অ্যানবাইয়ের ওয়াইফ জেনে যায়, তখন পিংলু অ্যানবাইয়ের ওয়াইফকে ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখতে চায়। তাতেও যখন কাজ হয় না, তখন তার কথা মতোই তাইলং অ্যানবাইয়ের ওয়াইফকে মারার প্ল্যান করে। পিংলু বলে, হ্যাঁ, আমি তোর ওয়াইফকে মেরেছি, তবে এর জন্য দায়ী তোর ওয়াইফ। ও আমাকে এটা করতে বাধ্য করেছে। সবকিছু আমার পরিকল্পনা মাফিক হচ্ছিল, মাঝখানে ও আমার 10 বছরের পরিকল্পনা নষ্ট করতে চেয়েছিল। আর এখন তুই এসে আমার সব প্ল্যান নষ্ট করে দিলি। প্রথমে তোর বউ, এখন তুই। অ্যানবাই কিছুই বলে না, সে যেটা করে সিলিন্ডারের গ্যাস ছেড়ে দেয়, উপরে একটি হারিকেন রাখে। হারিকেনে রশি বেঁধে এপারে ড্রাগসের একটা টোপুলা ঝুলিয়ে রাখে, মানে হারিকেন নিচে পড়লে পুরো জায়গাটা ভয়াবহ ব্লাস্ট হবে। এটা বুঝতে পেরে পিংলু জান ভিক্ষা চায়, এমনকি বাঁচার জন্য বলে, সবকিছু আমি ইংহাওর কথা মতো করেছি, এর জন্য ইংহাও দায়ী। অ্যানবাই তবু ড্রাগসের প্যাকেট ছিদ্র করে দেয় এবং এখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার আগে মাইক্রোফোনটি পিংলুর সামনে রেখে যায়, যাতে সে বুঝতে পারে এখানকার প্রতিটা কথা ইংহাও শুনে ফেলেছে। পিংলু এটা বোঝার পর তার বলার মতো কিছু থাকে না। সে তার অপরাধের জন্য অনুতপ্ত হয়, বারবার ক্ষমা চাইতে থাকে। তবে দেখা যায় হারিকেন নিচে পড়লেও ব্লাস্ট হয় না, কারণ হারিকেনটি পানির বালতিতে পড়েছে, ফলে পিংলু বেঁচে যায়। আসলে অ্যানবাই ইচ্ছা করেই পিংলুকে মারে না, কারণ পিংলুর জন্য এত সহজ মৃত্যুর যথেষ্ট না। সে তার জন্য আরও ভয়াবহ কিছু ভেবে রাখে। এর পরেই মুভিটি শেষ হয়। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকো,